বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিচ্ছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সংবিধান সংস্কার কমিশন, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, সেই সংবিধান সংস্কার কমিশনের একজন সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নতুন একটা সরকার মাত্র এক মাস পার করলো এবং ইতিমধ্যেই কিছু কিছু অঙ্গীকার সরকারি দল পূরণ করতে শুরু করেছে সরকারে এসে। আবার একই সঙ্গে অনেকেই প্রশ্ন তুলছেন যে তারা অনেক অঙ্গীকার রক্ষাও করছে না। তার মধ্যে একটা হচ্ছে, বিশেষ করে বিরোধীরা যে অভিযোগ করছে যে জুলাই চার্টার, যেটা ঐকমত্যের ভিত্তিতে হয়েছিল, সেই চার্টারকে শ্রদ্ধা করা হচ্ছে না, গণভোটের যে রায় সেটাকে শ্রদ্ধা করা হচ্ছে না, সংবিধান সংস্কার পরিষদ তার শপথ বিএনপি নেয়নি এবং তার প্রতি তার কোনো শ্রদ্ধা নেই। এবং এমন কথাও কেউ কেউ বলছেন যে এই সরকারে এমনকি মন্ত্রিপরিষদে আছেন এমন ব্যক্তিও যিনি 2026-এর নির্বাচনকে একটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের দাবি করেছিলেন, সেরকম ব্যক্তিও সরকার পক্ষে আছেন। সো আপনার কাছ থেকে শুনতে চাই, নীলুফার চৌধুরী মনি, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, একটা সরকার নতুন আসছে, আপনি নিজেই বললেন যে যার বয়স এক মাসও হয়নি, কিছুটা বেশি, সেই সরকারের কাছ থেকে আসলে জাতি 5 বছরের জন্য আশা করে, 5 বছরের জন্য ম্যান্ডেট দেয়। এক মাসে সেটার চুলচেরা বিশ্লেষণ আসলে হয় না, কিন্তু যেটুকু হয়েছে ইনাফ, অনেক বেশি। কারণ প্রথম থেকেই যে বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি ওনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য উনি ওনার কথা রেখেছেন, যে কথাগুলো শুরু করেছেন। লাইক আপনার ফ্যামিলি কার্ড, এটা একসময় ইলেকশনের সময় ইশতেহারে দুষ্টুমি করতো অনেকে, অন্য দলগুলো যে টিচ করতো, সেইখানে যে এত তাড়াতাড়ি মানে 20-21 দিনের মধ্যে যে ফ্যামিলি কার্ড উনি দিতে পারবেন, এবং সেটা একদমই মামুলি যে তাও না, প্রায় 36,000 সামথিং, 565 বা 67, যাই হোক, এটা প্রাথমিকভাবে দিয়েছেন। কৃষকদের ঋণ মওকুফ করেছেন, খাল খনন কর্মসূচি শুরু করেছেন, কৃষকদের কার্ড দেওয়ার জন্য প্রসেস চলছে, আগামী মাসেই সেটা হবে। এই জায়গাগুলো, এবং নিজের খরচ কমিয়েছেন, নিজে সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন, নিজেদের এমপি মন্ত্রীরা নিজেদের সুবিধা নেওয়া থেকে বিরত থাকছেন, ঘোষণা দিয়েছেন, যেটা ইশতেহারও ছিল না, আগেও ছিল না, একদিন আগেও না, পাশ করার পরে ঘোষণা দিয়েছেন। এটা অভিনব, এটা স্যাক্রিফাইস আমি বলবো। তো এই জায়গাগুলো যদি চিন্তা করি খুবই ভালো। আর আপনি যেটা বললেন সেটা প্রথম থেকেই তো প্রশ্নের মুখোমুখি ছিল, আপনিও জানেন, আমিও জানি, দেশবাসীও জানে, আমার সহালোচকও জানেন। এখানে সংস্কার, যেটা বিএনপি প্রথমেই সংস্কারের যখন অবতারণা হয় তখনই বিএনপি বলেছিল যে এইভাবে হয় না, একটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে এইভাবে হয় না। কিন্তু সেই সময় ইন্টারিম গভর্নমেন্টের যে ইন্টারেস্ট ছিল, বিএনপির সামনে একটা নির্বাচনের প্রতীক্ষা ছিল, সেই নির্বাচনের প্রতীক্ষা নিয়েও বিএনপি যেটুকু প্রতিবাদ করার করেছে, আর যেটা হতে পারত যুদ্ধ করা। তো একটা এত বড় 15.5 বছরের যুদ্ধ, তার আগে আরও 2 বছরের অত্যাচার, শোষণ, নিপীড়ন, এগুলো সব মিলিয়ে বিএনপি আসলে খুবই, বিএনপির সব অগোছালো ছিল, কর্মী নেতা বিভিন্নভাবে জেল থেকে বের হয়ে তারা কি করবে, কোনো রকম একটা ছন্নছাড়া অবস্থায়। তখন বিএনপি না, বাংলাদেশের জনগণ প্রথম যে টার্গেটটা সেটা নির্বাচন ছিল, জাতীয় নির্বাচন। সে জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে প্রতিবাদ করেছে, কিন্তু যুদ্ধ করতে পারে নাই, রাস্তায় নামতে পারে না। রাস্তায় নামবে কার বিপক্ষে? যে ইন্টারিম গভর্নমেন্টকে বিএনপিরও সাই ছিল, প্রত্যেকটা মানুষেরই সাই ছিল একটা সরকার হতে হবে, কিন্তু তার কাছ থেকে যথাযোগ্য কিছুই পাওয়া যাচ্ছে না। এটা তো বলা যায় না তখনও। তো তখন এই নির্বাচনকে সামনে রেখে বিএনপি যতটুকু প্রতিবাদ করার করেছে, তারপরে যেটুকু পারে নাই বিএনপি মত দিয়েছে, এবং সাথে সাথে এটাও বলেছে এটা কিন্তু আসলে সংসদই পারে, সকল ক্ষমতার উৎস হচ্ছে সংসদেই চুলচেরা হিসেব করে এটা করতে হবে। এবং একটা সময় আপনি দেখেন, যাদের ব্রোনচাইল্ড ছিল জুলাই সনদ, তারা নিজেরাই কিন্তু সিগনেচার করলো না।
এবং বিএনপিকে একরকম ঠেলে তারা করেছে শপথ নেওয়ার আগের দিন। শপথ নেওয়ার আগের দিন, সেটাই আমি আসছি, তারা করলো না। এতদিন 1 মাস টাইম দেওয়া হলো, তখনও করলো না। বিএনপি সেটাই সিগনেচার করলেন এবং পরবর্তীতে যখন ইন্টারিম গভর্নমেন্ট প্রধান যখন 4টা প্রশ্ন সম্বলিত গণভোটের যে পেপারসটা দেখালো, সেইখানে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। যে নোট অফ ডিসেন্ট সিগনেচারের সময় বিএনপি সেটার উপরে করেছেন, বিএনপি সেই প্রতিবাদটাও করলো এবং বিএনপি এই কথাগুলোই কিন্তু বলেছিলেন যে গণভোট কিচ্ছু না, এগুলো কিছুই হবে না, কারণ এটা সংসদের উপর ডিপেন্ডেন্স। তখন কিন্তু আজকের বিরোধী দলের অ্যালায়েন্স এবং আরও কেউ এই কথাটাকে গুরুত্ব দেয় নাই এবং অবশ্যই সংস্কার পরিষদের প্রধান অবশ্যই উনিও এবং ওনার সাথে যে পাইক পেয়াদা তারা পরিষদ, তারা কেউই কিন্তু এটাকে গুরুত্ব দেয় নাই। তো আজকে যখন ইলেকশন হলো, বিএনপি কিন্তু ওই কথাটাও বলেছিলেন যে আমাদের নোট অফ ডিসেন্টগুলো কোথায়, এটাতে তো আমরা সিগনেচার করি নাই। বিশ্বাসঘাতকতা, প্রতারণা, এই কথাগুলো কিন্তু বিএনপি সবগুলো কিন্তু আপনি নোটসে ধরেন সবগুলোই কিন্তু বলা আছে, বিএনপি বলেছে টাইম টু টাইম। তো তারা বিএনপি যেহেতু যুদ্ধ করে নাই, তারা মনে করেছে বিএনপি মেনে নিয়েছে। এটা তো মেনে নেওয়ার জিনিস না, এটা সংবিধানের জিনিস। সংবিধানকে ভায়োলেট করে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টও কিন্তু শপথ নেয় নাই। সো সংবিধানকে যদি ভায়োলেট করে না হয়ে থাকে, সেই দিন গণ অভ্যুত্থান ছিল, নিতে পারতো, সেটাও তারা নেন নাই। তো তাইলে আপনার বিএনপির কিভাবে, বিএনপির কি ঘাড়ে 2টা মাথা যে বিএনপি আপনার সংবিধানে একরকম লিখে আছে, বিএনপি আরেক রকম কাজ করবে, এটা করতে পারে না। এবং শুধু তাই না, আপনার সরকার, ওই ইন্টারিম সরকারও বলেছে যে হ্যাঁ 180 দিনের মধ্যে যদি এইটা পাস না হয় তাহলে অটোমেটিক হয়ে যাবে 180 দিন, এবং সংসদে চুলচারা বিশ্লেষণ করতে হবে এবং অবশ্যই 2/3 মেজরিটি লাগবে। তো কথাগুলো তো একই মিলে যাচ্ছে, তাহলে এখন আন্দোলন করার তো কোনো কথা না। আরেকটা জিনিস, তারা যে শপথ নিয়েছে, সেকেন্ড শপথ, আপনার আইনজ্ঞ স্বাধীন মালিক এবং তানিয়া আমির ব্যারিস্টার, ওনারা কিন্তু বলেছেন একই দিনে 2টা শপথ নিলে একটা শপথ আগের শপথটা লঙ্ঘন হয়, ভঙ্গ হয়ে যায়। তাহলে কি হয়? আমরা কিন্তু বিএনপি কিন্তু তাও কিছু বলে নাই। আপনার 2টা শপথ নেওয়ার তো কথা ছিল না, এরকম তো কোনো কথা ছিল না যে ওই দিনই একই সঙ্গে 2টা শপথ নেবেন। ওনারা একটা আইন বানাবেন, এই বানানো আইনের সঙ্গে সঙ্গে বিএনপিকে ওঠানামা করতে হবে। আইনবিদ একজন আছেন, আমরা একটু তার কাছ থেকে শুনি। সাধারণভাবে কিছু আলোচনা, কিছু কমিটমেন্ট রক্ষা করা হচ্ছে এবং টেকনিক্যাল যেগুলো লিগ্যাল ইস্যুস বা সাংবিধানিক ইস্যু, সেগুলো নিয়ে কিছু বিরোধীরা ইতিমধ্যেই নানা রকমের প্রশ্ন তুলতে চাইছেন এবং তারা রাজপথে আন্দোলনের কথা বলছেন। তো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, জুলাই চার্টার, আপনি কি মনে করেন এর নিষ্পত্তি কীভাবে হবে? বা এটা বিএনপির জন্য, বিএনপি যেটা বলছে যে জুলাই চার্টারে তারা যেগুলো নোট অফ ডিসেন্ট সহ এগ্রি করেছে, সেই জায়গাগুলো তো তারা তাদের ইশতেহারে সন্নিবেশিত করেছে। তারা সেগুলো তাদের 2/3 আসন যেহেতু আছে, সংবিধান সংশোধন তারা যে কোনো সময় তারা করবে এবং তাদের অঙ্গীকার তারা পূরণ করবে। আপনাকে ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি কিছু পয়েন্ট বলবো, সেটা কিছুটা হয়তো তাত্ত্বিক আলোচনা হয়ে যাবে, বাট এটা খুব গুরুত্বপূর্ণ যে জাতির কাছে কিছু বিষয়ে আইনগত বিষয়গুলো একটু পরিষ্কার হওয়া দরকার। আমি সেই প্রেক্ষাপটে কিছু আইনি বিষয় একটু আলোচনা করে নিই। মূল আলোচনাটা হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ নামে একটা অদ্ভুত মেকানিজম আমরা সাজেস্ট করেছি রাষ্ট্রপতির একটা আদেশের মাধ্যমে। 2025 আদেশটার নাম হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন। এটাও তো একটা প্রশ্ন যে রাষ্ট্রপতি আদেশ আসতে পারে কিনা। হ্যাঁ, ওখানেই আসছে। যখনই এই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কথা হচ্ছে, তখন এর আন্ডারে একটা শপথ নেওয়ার কথা হয়েছে, এই আদেশেই বলা ছিল। সেখানে 6 নম্বর একটা অনুচ্ছেদে এটার ব্যাখ্যা করা হয়েছে যে এই পরিষদটা কী, এটা কিভাবে গঠন হবে এবং এর কার্যক্রম কি। প্রথমত, আপনি যখন একটা রেভলিউশন হয় বা অভ্যুত্থান হওয়ার পরে জাতির কিছু ক্রাইসিস মোমেন্টে আমরা পড়ি। এই ক্রাইসিস মোমেন্টে যখন হয়, তখন রাষ্ট্র পরিচালনাটা কিভাবে হবে সেই বিষয়ে একটা ধোঁয়াশা থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যারা ওই সময়ে রাষ্ট্রের হাল ধরে, তারা হয়তো ওই সময় প্রচলিত সংবিধানটাকে বাতিল করে দেয় অথবা সাসপেন্ড করে দেয়, অথবা সংবিধানটাকেই কোনোভাবে জোড়া দিয়ে সংবিধানের আলোকে আবার রাষ্ট্র গঠন করার চেষ্টা করে। 24-এর আন্দোলন
আর ৭১-এর স্বাধীনতা যুদ্ধের এই দুটো প্রেক্ষাপটের সাথে একটা সামঞ্জস্য নিয়ে কথা বলা প্রয়োজন। যেহেতু এই আদেশ শব্দটার অতীতে আমরা দেখেছি ৭১-এর পরবর্তী যখন মুজিবনগর সরকার হলো, তখন মুজিবনগর সরকার বেশ কিছু রাষ্ট্রপতির আদেশ দিয়েছে। এই আদেশগুলোই পরবর্তীতে দেখা যাচ্ছে ৭১-৭২-এ দেশের আইন ফ্রেমের যেটা আছে এই ফ্রেমটা তৈরি হয়েছে এই আদেশগুলোর মাধ্যমে। সেই আদেশের একটা ধার করা ফর্মুলাটা এখানে ২৪-এ জোড়াতালি দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিষয়টা আমি আলোচনাটা এইভাবে আসি, যখন এরকম একটা ক্রাইসিস মোমেন্টে ৭১-এর প্রেক্ষাপটে যে একটা সম্পূর্ণ একটা নতুন রাষ্ট্র তৈরি হয়েছে, নতুন রাষ্ট্র তৈরি হওয়ায় পাকিস্তানের যে সংবিধান সেটা বাতিল হয়ে গেছে, কারণ সেই সংবিধান তো আমাদের নতুন রাষ্ট্রের জন্য প্রযোজ্য না। যখন মুজিবনগর সরকার গঠন করলো, একটা প্রোক্লেমেশন দিল 10ই এপ্রিলে 1971 সালে একটা প্রোক্লেমেশন দিল। এই প্রোক্লেমেশনের মাধ্যমে ওনারা অতীতের যে আইনগুলো আছে সেই আইনগুলো একটা কন্টিনিউয়েশন দিয়েছে। প্রোক্লেমেশনটার মাধ্যমে অতীতের যে আইনগুলো বর্তমানে আমাদের দেশের জন্য প্রয়োজন সেগুলো একটা কন্টিনিউয়েশন দেয় এই প্রোক্লেমেশনটা জারি হয়েছে। যার কারণে পরবর্তীতে যে ওই সময়কার অধ্যাদেশ বা আইন যেগুলো ছিল সেগুলোকে আদেশের মাধ্যমে কন্টিনিউয়েশনটা ক্যারি করেছে। এইভাবে দেখবেন প্রায় অনেকগুলো ৭০-৮০টা আদেশ আছে। ২৪-এ এসে যেটা হলো, যখন সরকার গঠন হলো সম্ভবত ৮ই অগাস্টে, তখন একটা অবস্থান ছিল, আপনি কি সংবিধানের আলোকে শপথটা নেবেন এবং সংবিধান মেনে দেশটা চালাবেন, নাকি সংবিধানটাকে আপাতত স্থগিত রেখে শহীদ মিনারে গিয়ে নেবেন, আপনি একটা প্রোক্লেমেশনের মাধ্যমে নেবেন, যেখানে একটা গণপরিষদের প্রশ্ন আসতে পারে। যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওই সময় যারা সরকার গঠন করেছে ইন্টারিম গভর্নমেন্ট, তারা সংবিধানের আলোকে ১০৬-এর মাধ্যমে সুপ্রিম কোর্টের একটা অপিনিয়ন নিয়ে তারা সরকার গঠন করল। এই সরকার গঠন করার পরে ওনারা রাষ্ট্র পরিচালনাটাও কিন্তু সংবিধানের আলোকেই করেছে। এখন কিছু কিছু প্রভিশন কনস্টিটিউশনের যেগুলো হয়তো বাস্তবায়ন করার সুযোগ ছিল না, যেহেতু একটা ক্রাইসিস মোমেন্টে অনেক প্রভিশন আছে যেগুলোর বাস্তবায়ন সম্ভব না। এই দোহাইটা দিয়েছে যে এখানে তো সংবিধানে এত অনুচ্ছেদ আমরা বাস্তবায়ন করতে পারবো না, যেমন নির্বাচন ৩ মাসের মধ্যে হওয়ার কথা, সেটা সম্ভব না, তাহলে কি আদেশ দিয়ে এটা করা যাবে না কেন? আইনের প্রশ্নটা এখানেই। আপনি তো জনগণের অভিপ্রায়কে ব্যবহার করছেন, যে ২৪-এর আন্দোলনটা একটা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটা আন্দোলন হয়েছে। এই জনগণের অভিপ্রায়টাই সংবিধানের সর্বোচ্চ একটা অবস্থান তৈরি করে, যে সংবিধানে জনগণই হচ্ছে সার্বভৌম। সেই হিসেবে জনগণের অভিপ্রায়ের মাধ্যমেই দেশ তৈরি হয়। এই অভিপ্রায়টা তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস না, এটা তো একটা কোনো না কোনো সিস্টেমের মধ্যে দিয়ে চ্যানেলিং হয়। এই চ্যানেলিংটা হচ্ছে আইন, সংবিধান। যখন আপনি শপথ নিয়ে নিলেন সংবিধানের আলোকে, তার মানে হচ্ছে আপনি দেশ পরিচালনা করবেন সংবিধানের মাধ্যমে। যে বিষয়গুলো ওখানে সংবিধান মেনে চলার সুযোগ আছে, যেগুলো সংবিধান মেনে চলার সুযোগ নেই, সেক্ষেত্রে হয়তো আপনি কিছু কিছু ক্ষেত্রে অধ্যাদেশ করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রাঅর্ডিনারি মেজার নেওয়া হয়। যখন জুলাই সনদ সই হলো, বাই দিস টাইম কিন্তু ১.৫ বছর পার হয়ে গেছে। ১.৫ বছরের প্রায় ১৩৩টা অধ্যাদেশও জারি করেছে। অধ্যাদেশ কে জারি করে? রাষ্ট্রপতি করে। তার মানে রাষ্ট্রপতি তার ৯৩ অনুচ্ছেদ অনুসারেই কিন্তু সে এই আদেশটা দিয়ে এই অধ্যাদেশগুলো জারি করেছে। রাষ্ট্রপতি তার এক্সারসাইজ করেছে সংবিধানের পাওয়ার। সংবিধানের বাইরে কোনো পাওয়ার এক্সারসাইজ করার রাষ্ট্রপতি আর সুযোগ নেই। প্রথম দিন যদি ওনারা অন্যভাবে প্রোক্লেমেশন দিয়ে কোথাও, তাহলে সংবিধানের বাইরে গেলে সুযোগটা ছিল। এখন যেটা করলো, যখনই দেখলো জুলাই সনদে সমস্ত দল অঙ্গীকার করেছে, বাস্তবায়ন কি করে করবে, একটা জোড়াতালি দিতে হবে। অনেক অধ্যাদেশ দিলে তো ৩০ অধিবেশনের পর এটা বাতিল হয়ে যেতে পারে। তখন ওনারা আবিষ্কার করলো একটা ফর্মুলা, যে আদেশ দিয়ে একটা যে প্রেসিডেন্সিয়াল আদেশ অর্ডার দেব, সেটার মাধ্যমে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। প্রথমত হচ্ছে এই আদেশটা রাষ্ট্রপতি দেওয়ার আদৌ তার আইনগত অধিকার আছে কিনা, এখতিয়ার আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে পার্লামেন্ট কি বাধ্য কিনা। আমার আইন যতটুকু বুঝি, যেহেতু রাষ্ট্রপতি একটা সংবিধানের আলোকে তার এক্সারসাইজ করছে তার ক্ষমতাগুলো, বিশেষ করে 93-র আন্ডারে, হঠাৎ করে শুধুমাত্র জুলাই সনদ বাস্তবায়নের জন্য আবার সেই ৭১-এ সে আদেশের ফর্মুলা এখানে ইনসার্ট করার উনি কোনো সুযোগ আর নেই। এই আদেশটা যেটা 25-এ দেওয়া হয়েছে, এটা একটা
আজগুবি একটা বিষয়। যদি বলা হয় যে সরকার চাইলে সরকার চাইছে, কাজে রাষ্ট্রপতিকে কিছু করার নাই। সরকার চাইলে তো আপনি তো এখন সংবিধান আলোকে আপনি একটা নির্বাচন দিয়েছেন, এই নির্বাচনের পরে একটা পার্লামেন্ট হয়েছে, সেটাও সংবিধানের মাধ্যমে, পার্লামেন্টের সমস্ত কার্যক্রম সংবিধানের মাধ্যমে। সেক্ষেত্রে অসাংবিধানিক একটা বিষয় রাষ্ট্রপতি আদেশ নাম দিয়ে আপনি এটাকে বিশাল একটা জিনিস হাইলাইট করে যখন আপনি চাপিয়ে দিচ্ছেন, সেই আদেশ মানতে কেউ বাধ্য কিনা, এটার কোনো আইনগত ভিত্তিই নেই। আইনগত ভিত্তি যদি না থাকে তার মানতে বাধ্য হবে কি করে? রাষ্ট্রপতি তো আদেশ দেওয়ার ক্ষমতা নেই। ছোট্ট করে আমাকে গণভোটের ইস্যুটা বলেন ছোট্ট করে, যে এখন বলা হচ্ছে যে যেখানে জনগণ সরাসরি ভোট দিয়ে একটাকে হ্যাঁ বলেছে, সেটাকে কি কোন অধিকার বলে? এখানে একটা খুব মজার বিষয় আমি বলি। অবশ্যই গণভোটের একটা পলিটিক্যাল ইমপ্লিকেশনস আছে। গণভোট একটা ম্যান্ডেট দেয়, অ্যাপ্রুভাল দেয় না, এটার মধ্যে একটা পার্থক্য আছে। অনুমোদন দেয় না, একটা ম্যান্ডেট দেয়, মানে হচ্ছে আপনাকে একটা সুযোগ দেয় জনগণ। এই ম্যান্ডেটটা যখন তার মতামতটা জানাচ্ছে, মতামতটা জানায়। এখানে দেখেন সিদ্ধান্ত না, যদি সিদ্ধান্ত না, মতামত এই গণভোটের পরে আদেশটা হতো, তাহলে আপনি বলতে পারতেন জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি আদেশ জারি করেছেন। কিন্তু এটা উল্টো হয়ে গেছে, আপনি আগে আদেশ জারি করেছেন, পরে গণভোট দিয়েছেন। এখন গণভোটের যে বাস্তবায়ন হবে, এই বাস্তবায়ন আইনগত একটা ফর্মুলার মধ্যে টানতে হবে। এটা তো আপনি সারা জীবন জনগণের অভিপ্রায় এটা তো একটা মুখের কথা না। এটা তো যখন রাষ্ট্র পরিচালনার প্রশ্ন আসবে, 5টা বছর একটা সাংবিধানিক প্রক্রিয়াতে আমরা যাব, সেক্ষেত্রে আমরা গণভোটকে একমাত্র ক্রাইটেরিয়া দিয়ে সব সংবিধান সংস্কার করব, এই জিনিস আইনগতভাবে সিদ্ধ না। নীলুফার চৌধুরী মনি, আপনি শুনছিলেন, কিন্তু এগুলো তো ধরেন সাংবিধানিক বিতর্ক, সংসদের ভিতরকার বিতর্ক, এখন রাজপথে এটাকে নিয়ে আসবার যে চেষ্টা চলছে, সেটা যারা এটাকে নিয়ে কাজ করছে, আমি তাদেরকে আসলে এবং তারা অনেকে মনে করেন যে তারা একটা সংসদের ভেতরে বাইরে জটিলতা তৈরি করতে পারে। তারা পায়ে পা দিয়ে যুদ্ধ করার জন্য, ঝগড়া করার জন্য এটা করছে কিনা, যেমন ধরেন কিছু কথা আমাদের কানেও তো আসে যে আগে সরকার যেভাবে গেছে, যেতে বাধ্য করা হয়েছে, এই সরকারের সঙ্গে ওই আচরণটা করা হবে। এই যে কথাগুলো বলা, এবং তারা যে এই যে আইনটাকে দূষিত জায়গায় নিয়ে যাওয়ার, যেটা ব্যারিস্টার সাহেব বললেন, এটার সঙ্গে আমি আরও একটুখানি যোগ করতে চাই যে এই যে গণভোটটা তো এই মানে তখনও এখনও আপনার সংবিধানেই নাই। এখন এই গণভোটটা করার জন্য আরেকটা গণভোটের দরকার, যে গণভোটটা করতে পারবে কি পারবে না। তো এই গণভোটটার তো আসলে কোনো ভ্যালুজ নাই। সংসদ যখন কার্যকর থাকে তখন তো আরও থাকবে না। তো সেই জায়গায় তারা এই গণভোটটাকে নিয়ে এত কিছু বলছে, এত পার্সেন্ট ভোট পেয়েছে, কিসের উপর ভোট পেয়েছে, তারা নিজেরাও তো বলতে পারবে না এই 4টা প্রশ্নের সঙ্গে তারা একমত কিনা। এবং তারা অনেক কিছুই এই 4টার মধ্যে তারা লঙ্ঘনও করেছে ইতিমধ্যে। আপনি জানেন নারীর 5% বলা হয়েছিল যে ত্রয়োদশের মধ্যেই 5% দিবে, তারা কেউই দেয় নাই, কেউ কথা রাখে নাই। তো এমনকি আপনার দল পুরো, আমি এটাই বলেছি, কেউ কথা রাখে নাই। তো কেউ যখন কথা রাখে নাই, তার মানে কি আপনি ওই আইনটা থেকে দূরে সরে গেছেন। আপনি যে আইনটা করতে চান, আপনি নিজেই সেটা আপনি মিন করেন না, আপনি ধারণ করেন না, তাহলে আপনি অন্যকে কি বুঝাবেন? এই কথাগুলো বলতে গেলে আমরা দোষী। এবং আপনি দেখেন যে প্রথম দিন সংসদ অধিবেশনে যেভাবে তারা গিয়েছে, সংসদের ইতিহাসে প্লে কার্ড হাতে করে কখনো কোনো দিন আমি দেখি নাই। আমি সংসদে গেলেও, আমি আরও দেখেছি তো অনেক সংসদ, আমি এরকম দেখি নাই, শুনিও নাই, এবং ইতিহাসেও এরকম নাই যে এর আগে প্লে কার্ড নিয়ে যাওয়া হয়েছে, স্লোগানও দিয়েছে, এবং স্লোগান দিয়ে যেভাবে উদ্ধতভাবে, এবং আপনার জাতীয় সঙ্গীত এমন একটা জায়গায় যে আমরা এটাকে গান হিসেবে চিন্তা করি না, এটা একটা প্রতিষ্ঠান। জাতীয় সঙ্গীতটা একটা অঙ্গ, ওটা ছাড়া ফুলফিল হয় না। সেই জায়গাটায় তারা বসেছিল, যেটা বসে থাকার কথা না। তাদেরকে এটার জন্য তাদের রাষ্ট্রদ্রোহিতা হতে পারে। আমরা তো এর আগেও দেখেছি জাতীয় সঙ্গীতকে অবমাননা করার জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা খেয়েছে, জেলে গিয়েছে। তো সেই জায়গায় তারা যে উদ্ধত আচরণগুলো করা শুরু করেছে, আমার মনে হয় যে বিএনপি এর সুযোগ হচ্ছে কেন? বিএনপি সুযোগ দেওয়া না দেওয়াতে কিছু নেই। বিএনপির জায়গায় দেখেন, জনাব সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, উনি যেভাবে বক্তব্যে যা বলেছেন, আমার তো মনে হয় না যে আর কিছু বলার প্রয়োজন আছে। তো ভদ্রলোক তার যায় মারামারি করে বলতে পারে না, উনি ওনার জায়গা থেকে বলেছেন। তবে বিএনপিকে যদি এত সহজ মনে করে, তাহলে ভুল করবে। তারা সংসদে এসেছে, কিসের জন্য এসেছে? একটা অভ্যুত্থান হয়েছে, আমরা অস্বীকার করি না। অভ্যুত্থানের জন্যই তো তারা বিরোধী দল। বিএনপি অভ্যুত্থান ছাড়াও কিন্তু সরকারি দল ছিল আরও বেশ কতবার।
এটা এমন না যে বিএনপি এই প্রথম এতগুলা সিট পেয়েছে, বিএনপি আরও অনেকবার 2-3বার এরা এত বেশি সিট পেয়েছে। তো সেইখান থেকে তারা যারা বিরোধী দল আজকে নিজেকে বুঝাচ্ছে, দেখাচ্ছে, জনগণ দেখছে, সেইখানে তারাও বঞ্চিত হবে যদি তারা ভালো কিছু না করে। আমরা আশা করব যে এই সংসদ হবে প্রাণবন্ত। আমরা চাই যে স্বচ্ছতা নিয়ে একদম ছায়া সরকার যেভাবে থাকে, বিরোধী দল যদি ওইভাবে করতে পারে, অনেক বছরের পুর খাওয়া গণতন্ত্র, বাংলাদেশের ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্র, সেটাকে এখন পর্যন্ত কিন্তু পুডিং দিয়ে ফুটা বন্ধ করা হচ্ছে। সেই ফুটা বন্ধের মধ্যে যদি আরও বড় ফুটা করে, তাহলে তো এই দেশের গণতন্ত্র আর মুক্তি পাবে না। তো গণতন্ত্রের মুক্তির জন্য যদি তারা যদি গণতন্ত্রের জন্য একমত হয়, তারা ওইখানে আপনি দেখেন তারা কত আপনার ডাবল স্ট্যান্ডার্ড কথা বলে। তারা যখন শহীদ মিনারে গেলেন ফুল দিতে, এই প্রথম তারা গেলেন এবং বললেন যে এটা আইন মানার জন্য তারা এসেছে। রাষ্ট্রাচার, হ্যাঁ, রাষ্ট্রাচার শব্দ, রাষ্ট্রাচার শব্দটা ব্যবহার করেছে। তো রাষ্ট্রাচার শব্দ যদি ব্যবহার হয়, তাহলে আপনার সংসদে জাতীয় সঙ্গীতের সময় রাষ্ট্রাচার হলো না কেন? ওটা তো রাষ্ট্রাচার। তাহলে ওখানে তারা এক ধরনের কথা বললেন, এখানে তারা আরেক ধরনের কাজ করলেন। আবার তাদের কেউ কেউ বলে, টকশোতে আরও 2-1 জায়গায় তো যাই, বলে যে হইচইয়ের মাঝে জাতীয় সঙ্গীত শুনতে পান নাই। জাতীয় সঙ্গীত এমন জিনিস, এটা হইচই বলেন যেভাবেই বলেন, এটা তো একদম সাউন্ড সিস্টেম করা, প্রত্যেকের সাউন্ডের ওখান থেকে এটা বাজবে, তো সেটা তারা শুনতে পান নাই। এবং যখন আপনি খেয়াল করেছেন যে মির্জা ফখরুল সাহেব যখন এইভাবে বলছিলেন দাঁড়ান দাঁড়ান, তখনও কিন্তু তারা দাঁড়ায় নাই। তো তারা কি চান তারাই ভালো জানেন। তারা যেই দেশটাকে ধারণ করে না, সেই দেশের বিরোধী দলের নেতা হয়েছেন। মঈন ফিরোজ, আরেকটা লিগ্যাল বা সাংবিধানিক ইস্যু আলোচনা করতে চাই আমরা। ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় প্রকাশিত হয়েছে, চিফ জাস্টিসের লেখা। সো আমি একটু বুঝতে চাই যে এটার ভবিষ্যৎ আপনি কি দেখেন, কারণ এটা ঐকমত্য কমিশন বা জুলাই চার্টার একভাবে আছে, রায়টা একভাবে আছে, আগে সংবিধান এটা একভাবে ছিল। সো আমি পূর্ণাঙ্গ রায়টা এখনো দেখিনি, সুতরাং আমি পূর্ণাঙ্গ রায় না দেখে বিস্তারিত কমেন্ট করব না। বিষয়টা আমি অন্য একটা প্রসঙ্গের সাথে লিঙ্ক করে আলাপ করি। সেটা হলো, আপনি সংবিধান সংস্কার করবেন, এটা হচ্ছে মুদ্রা কথা, যে রাষ্ট্রের সামগ্রিক যে কাঠামো, বিশেষ করে ভারসাম্য বিভিন্ন অর্গানের মধ্যে, এই ভারসাম্যটা আনার জন্যেই সংবিধান সংস্কারের প্রশ্ন এসছে। আমি দলীয় পয়েন্ট অফ ভিউ থেকে না বলে দলকে রেফার করেই বলছি, বিশেষ করে বিএনপিকে রেফার করে এখানে আনবো। আমরা যখন সংবিধান সংস্কার কমিশনে কাজ করেছি, সেখানে বিএনপি কিন্তু আমাদেরকে লিখিতভাবে 62টা সংবিধানের সংস্কারের প্রপোজাল দিয়েছিল, 62টা। এবং ঐক্যমত্য কমিশনের সাথে একদম প্রায় 9 মাসের যে আলোচনা, তার মধ্যে বিএনপি বোধহয় কোনো সেশন মিস করেছে আমার মনে হয়, অন্যরা হয়তো ওয়ার্কআউট করেছেন, ওনারা করেননি। তার মানে কমিটমেন্টের জায়গাটা বিএনপির সংস্কার করার জন্যে, এটা কিন্তু কেউ বলতে পারবে না যে কমিটমেন্টের অভাব ছিল। বিএনপির যে 31 দফার মধ্যে প্রায় 12টা দফা আছে, সেগুলো সরাসরি সংবিধানের সাথে সম্পর্কযুক্ত, এবং এই দফা বাস্তবায়ন করতে গেলে সংবিধান সংস্কার করতে হবে। বিএনপি তো কমিটেড যে সংবিধান সংস্কার করবে। আমাদের বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর যে বাংলাদেশ সংবিধানটাকে যে 12টা বাজিয়ে গেছে হাসিনা সরকার, সেটাকেও তো মেরামত করতে হবে। মেরামত না করে তো সংবিধানটাকেও আমরা স্ট্রিমলাইন করতে পারবো না। সব কিছু মিলে সংবিধান সংস্কার হবে, এটা বাস্তবতা, এবং প্রতিটা দলই এ বিষয়ে কারো কোনো সংশয় নেই। বিরোধী দল তাহলে কেন এটা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে? আপনি পদ্ধতিগতভাবে আপনি বলছেন যে একটা পরিষদ করেন, আমার কাজটা হওয়া নিয়ে কথা, পরিষদ নিয়ে করলে আমার জন্য আমি আবার এটা বুঝছি না, মানে এই যে সংসদ, যেটা রেগুলার সংসদ আছে, এর বাইরে পরিষদ করবে, তারা কি আলাদাভাবে বসবে? মানে এরাই তাহলে এটা ওনারা যেটা চেয়েছেন সেটা হচ্ছে প্রথম 180 দিন ওনারা এটাকে একটা পরিষদের নামান্তর করবে, মানে অন্য কিছু নিয়ে এই সংসদ কাজ করবে, অন্য কিছু না। এটা একটা সংবিধান সংস্কারের পারপাসে শুধু ওনাদের ফাংশনালিটি থাকবে, অন্যান্য কাজও করতে পারবে, মানে ডুয়েল রোল থাকবে। হ্যাঁ, সো এখন 180 দিন পরে ওনারা, তার মানে ওনারা যেটা চেয়েছিলেন যে প্রথম 180 দিনে যাতে অবশ্যই সংস্কারগুলো হয়ে যায়, এটা একটা স্পিরিট ছিল ওনাদের।
কিন্তু পরবর্তীতে এটা রেগুলার সংসদ হিসাবে ক্যারি করবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমার উদ্দেশ্যটা কি এর ওই গঠনটা নিয়ে এত আমার সমস্যার সমাধান হবে, নাকি আমার কাজগুলো করা দরকার? আমার সংবিধানকে নিয়ে কাজ করা দরকার, সংবিধানের সংশোধন প্রয়োজন যেখানে, সেগুলো নিয়ে কাজ করা দরকার। সেটা যদি লক্ষ্য হয়ে থাকে, তাহলে তো আমি জাতীয় একটা সংবিধান সংস্কার পরিষদ নামে করব না জাতীয় সংসদের নামে করব, এটা তো ম্যাটেরিয়াল ইস্যু না। ম্যাটেরিয়াল ইস্যু হচ্ছে যে সদিচ্ছাটা আছে কিনা। বিএনপির যে সদিচ্ছা আছে সেটা তো বিএনপি প্রথম থেকেই এটা প্রমাণ করেছে, এবং যেসব বিষয়ে সংস্কার হবে বলে 31 দফায় আছে, সেগুলো তো এই জুলাই সনদেরই একটা অংশ। আপনি জুলাই সনদের মানে প্রায় 50%ই আমাদের 31 দফার সাথে রিলেটেড। সো তাই যদি হয়, তাহলে খামাখা জিনিসটাকে একটা বড় ইস্যু বানিয়ে সংসদটাকে খামাখা একটা নাটকের অবতারণা করার কোনো প্রয়োজন দেখি না আমি। 1 মাসও হয়নি, এখনই তো সংবিধান নিয়ে কাজ করার মতো সুযোগ হয়নি। কারণ একটা ভঙ্গুর অবস্থা থেকে আমরা এসেছি, শুধু রাজনীতি না, পুরো অর্থনীতি সব কিছু নিয়ে এই সরকারের ব্যাপক একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ের পরে এখন যখনই রাষ্ট্র দায়িত্ব আসলো, তারপরে একটা যুদ্ধের মধ্যে পড়ে গেছে সারা বিশ্ব। এই সময় সরকারকে সহযোগিতা না করে যদি রাজপথে আন্দোলনের কথা বলা হয়, এটা কিন্তু দেশের প্রতি কমিটমেন্টের অভাব এটা প্রমাণ করে। তার মানে আমি আলটিমেটলি দেশের ভালোর জন্য যে কাজগুলো সহযোগিতা সরকারকে করা উচিত, বিশেষ করে সংবিধান সংস্কারের প্রয়োজনে, সেই জায়গায় মনোযোগী হওয়াটাই আমি মনে করি যুক্তিযুক্ত হবে। বিরোধী দল মানে বিরোধী দল না, বিরোধী দল একটা সংসদের অংশ। সেখানে সরকারি দল বিরোধী দল মিলেই সংসদটাকে প্রাণবন্ত করে এই সংবিধানের সংস্কার করার প্রশ্ন আসবে। যদিও বিএনপি 2/3 মেজরিটি আছে, বিএনপি এককভাবেই সংবিধান সংস্কার করতে পারে, কিন্তু বিএনপির এযাবৎ যতগুলো আপনি স্টেটমেন্ট দেখবেন নেতৃস্থানীয় জায়গা থেকে, সবাই কিন্তু একত্রে হয়ে সংবিধানটা কাজ করার জন্যই কিন্তু সবসময় বলে আসছে। তার মানে স্পিরিটটা কিন্তু বিএনপি ধারণ করছে, বিরোধী দল এই জায়গায় একটা সমস্যা তৈরি করার চেষ্টা করছে। নীলুফার চৌধুরী মনি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসছে রায় অনুযায়ী, এখন কিভাবে সেটা ইমপ্লিমেন্ট হবে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। যে আমার তো প্রথমেই আমার রায় নিয়ে একটা দুঃখ ছিল। নিয়ম কি, রায়টা উনি আরো ভালো বলতে পারবেন, যখন রায়টা হয় সেই দিন থেকেই কিন্তু রায় কার্যকর হওয়ার কথা, কিন্তু হঠাৎ করে ত্রয়োদশের আগে রায় হলো, প্রাথমিক রায়টা, সেটা চলে গেল, বললো যে চতুর্দশ থেকে এটা কার্যকরী হবে। আমার কাছে তখনই এখানে একটা শুভঙ্করের ফাঁকি দেখা গিয়েছে। এখন যে এটা পূর্ণাঙ্গ হলো, সেটা তো আসলে চুলচেরা না পড়লে বিশ্লেষণ করা যাবে না। তবে তত্ত্বাবধায়ক ফিরে এসেছে, এটাতে আমরা খুবই খুশি, কারণ আমরা চাই ওই অবস্থায় তত্ত্বাবধায়কের উপরই থাকুক পরবর্তী ইলেকশনগুলো, নির্বাচনগুলো। তো সেটা আমরা প্রাথমিকভাবে বলতে পারি খুশি, এবং সেটা চুলচেরা বিশ্লেষণের পরে আমি বাকিটুকু বলতে চাই। এটা নিয়ে এইটুকু কথা। তবে যে কথাটা ব্যারিস্টার সাহেব বললেন, আমি তার ধারাবাহিকতায় বলতে চাই যে 31 দফা আপনার 2023-এর, এটা কিন্তু আওয়ামী লীগের দুঃশাসনের সময় তখনই এটা প্রকাশ করেছিল সাংবাদিক সম্মেলন করে। এটা এমন না যে কারো কাছ থেকে ধারকর্য নেওয়া, যদিও এটা বলার চেষ্টা করেছিল ছোট ছোট ছেলে মেয়েরা যে এটা আমাদের মাথার জিনিসগুলো কিভাবে তারা নিয়ে নেয়, আমাদের মাথার জিনিসগুলো যে তারা নেয়। আর সত্য কথা, সত্য জিনিস তো সবারই মাথায় থাকতে পারে, এখানে ভুল কিছু না। সেখানে যে জিনিসগুলো মেনেছে বিএনপি, সেগুলো তো 31 দফার মধ্যে ম্যাক্সিমাম আছে। যে কথাটা, যেমন ধরেন ডেপুটি স্পিকার, বিএনপি কিন্তু উদারতার সাথে, বিএনপি আগে যেহেতু বলেছিল যে বিএনপি চায় একটা জাতীয় সরকার গঠন করতে, যেটাকে কেন্দ্র করে বিএনপি কিন্তু ইতিমধ্যে অন্যান্য দলের নেতাদেরকেও, অ্যালায়েন্স যারা, তাদেরকে মন্ত্রী দিয়েছে, এবং অন্যান্য দল করে এখনও অ্যালায়েন্সও না, তাদেরকেও কিন্তু উপদেষ্টা মণ্ডলীর সদস্য করেছে। সেই হিসেবে বিএনপির বিরোধী দলকে অফার করেছিল ডেপুটি স্পিকার নেওয়ার জন্য। তারা যে এটা নিয়ে যে বৎসা করলো, যেভাবে বলল যে এটা আমাদের দেওয়ার কে, এটা তো সংস্কারেই আছে, সংস্কারে থাকার আগে বিএনপি সংস্কারে ওইভাবে নেয়। আর সংস্কারকে বিএনপি এখনও সংস্কারকে ধারণ করে নাই, কারণ সংস্কারের জন্য চুলচেরা বিশ্লেষণ হতে হবে। বিএনপি এটাই সত্যি, বিএনপি বলে নাই যে বিশ্লেষণ হওয়া যাবে না, সংসদে এটা উঠবে। এটার জন্য নির্ধারিত ডেট দেওয়া যে 30 দিনের মধ্যেই হতে হবে, এই যে এতগুলো সমস্যা, তার মধ্যে আন্তর্জাতিক এক ধরনের যুদ্ধ চলছে সিরিয়াস,
এবং আমাদের তেল বন্ধ, আমাদের নতুন একটা সরকার, এখন পর্যন্ত যে সরকারের 1 মাস 2 মাস যায় নাই, সেই সরকার, এই নতুন সরকারে এতগুলো চ্যালেঞ্জের মোকাবেলা করছে, সেইখানে কোনটা 1 মাস হলো বা হলো না, এটাকেই মেন করে লম্বা একটা সময় পড়ে আছে। এটা যুদ্ধ না করে তাদের বলা উচিত ছিল, বা এখনও উচিত, যে এটা টাইমটা বাড়ান, এই টাইমটা বাড়ান, আপনারা মিলে আমরা একটা ভালো কাজ করি। যেটা ভালো কাজ করা সম্ভব, 2 বারের অধিক প্রধানমন্ত্রী না, তারপরে রাষ্ট্রপতির কিছুটা ক্ষমতা বাড়ানো, 70 অনুচ্ছেদ, এগুলো তো আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু খুবই ভীষণ ভীষণ সিরিয়াস ব্যাপার। অনেক দিন যাবত এই সিরিয়াস ম্যাটারগুলো আপনার ঘুরপাক খাচ্ছিল বিভিন্ন সরকারের হাতে। সেইটাই বিএনপি রাজি হয়ে নিজে থেকে উইলিংলি অফার করেছে যে বিএনপি নেক্সটে রাষ্ট্রীয় দায়িত্বে আসলে বিএনপি এই জিনিসগুলো করবে, উচ্চকক্ষ নিম্নকক্ষ, সেটাই আপনার আনুপাতিক, আপনার এমপিদের ভোটের উপর আনুপাতিক করবে, সেটা ভোট সম্পূর্ণ ভোটের উপর না, তারা যেভাবে বলছে একটু একটু তো ডিফারেন্স। আর এমপিদের ভোটে তো সমস্যাটা কোথায়? এমপিদের ভোটে যুগে যুগে সংরক্ষিত নারী আসন হচ্ছে, এমপিদেরকে যারা ভোট দিয়েছে এই সারা বাংলাদেশের মানুষ, তারা তো একটা ম্যান্ডেট দিয়েছে, 5 বছরের জন্য কিছু দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব তারা পালন করতেই পারে। সেখানে তো এইসব নিয়ে এত বড় বড় যুদ্ধ করার কোনো কারণ নাই। যে যুদ্ধগুলো এগুলো তারা অ্যাভয়েড করলে পারে। তারা যদি মনে করে যে দেশটাকে শান্তির মধ্যে নিয়ে আসবে, গণতন্ত্রের মধ্যে নিয়ে আসবে, সামনে আরও ভালো কাজ করবে, ভালো কাজ করলে জনগণ ভালো ফল দিবে, সেটা যদি তারা মনে করে এক ধরনের কাজ করবে। আর যদি তারা মনে করে যে কোনো মূল্যে হোক, একদিনের জন্য হলেও বিরোধী দল হয়েছি, এখন সরকারকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিব না, তাহলে তারা দ্বন্দ্ব করার চেষ্টা করবে, সরকার চেষ্টা করবে দ্বন্দ্ব ফেরানোর। এখন দুই পক্ষের দ্বন্দ্ব ফেরানো আর করার চেষ্টা করার মধ্যে জনগণ বিচার করবে যে কি হচ্ছে। আমরা একটু শেষের দিকে ব্যারিস্টার মঈন, আপনার কাছ থেকে শুনতে চাই যে সরকারের পারফরমেন্স আপনি কেমন দেখছেন এবং আপনি কি ধরনের চ্যালেঞ্জ সামনে দেখেন? কিছু আপনি উল্লেখ করেছেন যে অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, কূটনৈতিক চ্যালেঞ্জ আছে, বাট ওভারঅল 2-3 মিনিট সময় আপনার জন্য। সরকার যেভাবে শুরু করেছে এটা আশাব্যঞ্জক। সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে শৃঙ্খলা নিয়ে আসা। শৃঙ্খলা সব ক্ষেত্রে। এই যে 9টার সময় অফিসে যাওয়া, এটা অনেক এমপি সাহেবদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে, মন্ত্রী সাহেবদের জন্য, অনেকে রাত জেগে রাজনীতি করার অভ্যেস। কিন্তু এটা প্রমাণ করে যে আপনি যদি ডিসিপ্লিন না হন, জীবনে কোনো কিছু, যেমন ব্যক্তি জীবনে উন্নয়ন করা সম্ভব না, রাষ্ট্রও কিন্তু একটা অনিয়ন্ত্রিত সিস্টেমে চলে যায়। এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে যে মর্নিং শোজ দ্য ডে, যে কিভাবে একজন রাষ্ট্রনায়ক একটা দেশ পরিচালনা করতে গিয়ে একটা পুরো জাতিকে একটা সিস্টেমে নিয়ে আসতে চাচ্ছেন। আপনি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো দেখলে কিন্তু মানুষের বোঝা যায়। এই যে আপনি দেখেন যানজটের বিষয়ে যে আমাদের এটা মনে হয় জীবনের একটা অংশ হয়ে গেছে আমাদের, কিন্তু সরকার প্রথম এসে এই জায়গায় হাত দিয়েছে। তারপরে কৃষকের ঋণ মওকুফ করা, এটা কৃষকদের দোয়া রমজান মাসে সরকার সবচেয়ে বেশি পাবে, কারণ প্রত্যেকের ঋণের বোঝার কারণে 10,000 টাকা চিন্তা করা যায়। এটা বিশেষ করে কৃষকরা আগামী দিনে ফসলে আর ফলাবে কিনা সেটা নিয়ে চিন্তায় থাকে, কারণ আগের ঋণটাই শোধ হয়নি। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু মানুষের প্রত্যেক জীবনে খুব বড় আকারের প্রভাব ফেলছে। আমি অন্য কার্ডের বিষয়ে তো বললামই না, সেটা রাজনৈতিক বিষয়। আমি মনে করি যে এই ধারাটা তৈরি হওয়া, কন্টিনিউ হওয়া দরকার। আমার কাছে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয় সেটা হচ্ছে যে এখন যেহেতু খুব একটা ক্রাইসিস মোমেন্টে আমরা যাচ্ছি, অতীতের অনেকগুলো ক্রাইসিস এমনি বিল্ড আপ হয়ে আছে, এই ক্রাইসিস মোমেন্টটা আগামী 1-1.5 বছরে সরকারকে কিন্তু সার্বিকভাবে সবার সহযোগিতা খুব জরুরি। কারণ বৈশ্বিকভাবে আমরা কোথায় গিয়ে ঠেকব এই যুদ্ধে, এটা কিন্তু খুব বেশি বিশ্লেষণ করে কেউ বের করতে পারছে না। এই যুদ্ধ কি আগামী 2 সপ্তাহ চলবে না 2 বছর চলবে, এটা একটা অনিশ্চয়তার মধ্যে আমরা পড়ে গেছি। এই অনিশ্চয়তার মধ্যে সরকারকে সহযোগিতা সবাইকে করতে হবে, ক্ষুদ্র স্বার্থ বাদ দিয়ে। রাজনীতি সবসময়, রাজনীতি মানেই সবসময় বিরোধিতা করা না। রাজনীতি মানে মানুষের ভাগ্যের জন্যে, ভাগ্যের পরিবর্তনের জন্য সবাইকে সক্রিয়ভাবে কাজ করা। আমি মনে করি আগামী দিনে এই সরকার যাতে দেশের জন্য কাজ করতে পারে, সেটার জন্য আমরা সবাই আশা করব একটা ভালো কিছু পাবো। আশা আমি মনে করি যে এই সরকার, ওই যে মর্নিং শোজ দ্য ডেজ বললেন, যে ওটা ধরেই বলতে চাই যে আমি প্রথম থেকে যা দেখছি, যদি এইভাবে চলে 5 বছর, সরকার অনেক জট খুলতে পারবে, গিটগুলো খুলতে পারবে। তবে অর্থনৈতিক চ্যালেঞ্জটা খুবই বড়,
সেখানে ইতিমধ্যে সরকারের বিভিন্ন দেশ থেকে চেষ্টা করছে আরেকটু ঋণ নেওয়া বা কিছু এইটা। এরপরে আইন শৃঙ্খলা, এটা একটা চ্যালেঞ্জ, বিশাল বড় চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলার পরে আপনার চ্যালেঞ্জ অস্ত্রগুলো, যেগুলো বাজারে আছে, রাস্তা হাতে হাতে মানুষের, যে অস্ত্রগুলো উদ্ধার না করলে সরকার ভবিষ্যতে একটা বিপদে পড়ে যেতে পারে। কারণ যারা ঘোষণা দিচ্ছে যে তারা রাজপথে নামবে, কি দিয়ে ঘোষণা দিচ্ছে? নিশ্চয়ই তাদের কাছে, আপনার মনে আছে যে 5 তারিখে যদি এটা শেষ না হতো তাহলে 6 তারিখে আমরা সশস্ত্রভাবে নামতাম। ওই জায়গা থেকে সরকারের উচিত হবে যে অস্ত্রগুলোকে উদ্ধার করা। প্রশাসনের যে জটিলতা, সেইখানে সরকারকে খুব সিরিয়াসলি প্রশাসনটাকে ঢেলে সাজাতে হবে, কারণ প্রশাসন একটা হাতে জিম্মি হয়ে পড়েছে। আওয়ামী ফ্যাসিস্টদের তো আছেই, সেটার পাশাপাশি অন্য একটা জায়গায় যেটা জিম্মি হয়ে পড়েছে। আপনি দেখেছেন ইতিমধ্যেই এই সরকার আসার আগেই যখন বুঝতে পেরেছে, তখনই অনেকেই ঘোষণা দিয়েছে, অনেক ইউনিভার্সিটি ভিসি তারা থাকবে না। আবার সরকারের চেঞ্জ হওয়ার সাথে সাথে অনেকেই নিজে থেকে ইস্তফা দিয়েছে। তো এইভাবে অনেকেই তো ইস্তফা দিবে না। ইতিমধ্যে আমরা এটাও জানি যে কোথাও কোথাও রাতের অন্ধকারে বা কোনো গোপনীয় জায়গাগুলোতে আপনার কারো সাপোর্টার প্রশাসন মিটিং করছে। এগুলো সরকারের জন্য অশনি সংকেত। সরকারকে এই জিনিসগুলোকে খুব সিরিয়াসলি হ্যান্ডেলিং করতে হবে। পাশাপাশি আমাদের শিক্ষার যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো দূরীকরণের ব্যবস্থা করতে হবে সরকারকে। একদম বিশ্বের সাথে তাল মিলিয়ে ওই ধরনের শিক্ষা, যে শিক্ষাটা সমস্ত বিশ্বের জন্য, আমাদের সন্তানদের জন্য সহজতর হয়, সেই শিক্ষার ব্যবস্থাটা প্রবর্তন করা। তারপরে আপনার কৃষিতে যে কথাগুলো বলছে, যদি এই যে 20,000 একর জায়গায় যদি খাল খনন কর্মসূচিটা সুন্দর মতো করতে পারে, তাহলে আগামী 20 বছরের জন্য এই সরকার, আমি বলবো যে বাংলাদেশের জন্য অনেকটাই ভালো কাজ বয়ে নিয়ে আসবে। পাশাপাশি নারীদেরকে যে সম্মানটা দেওয়া দিচ্ছে, আমি মনে করি যে এটা খুব ভালো লক্ষণ। এটার পাশাপাশি রাজনীতিতে নারীর ক্ষমতায়ন সত্যিকার অর্থে সরকার যদি এটা মাথায় রাখে, তাহলে যে দেশের নারীরা যতটা অ্যাডভান্স, সেই দেশে কিন্তু ততটাই আপনার যারা মৌলবাদ ততটাই কিন্তু পিছপা হয়, যেটা আমরা এই নির্বাচনে দেখেছি। নারীরা লাস্ট সময়ে যদি ভূমিকা নিত, তাহলে আরও খারাপ কোনো দুর্ঘটনা ঘটতে পারত। ব্যারিস্টার মঈন ফিরোজ এবং মিস নীলুফার চৌধুরী মনি, অনেক ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার টেবিলের দুপ্রান্ত থেকেই বলছিলেন ওনারা যে সরকারের সময় মাত্র 1 মাস এবং গেল, এবং একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে শুরু করতে হয়েছে এই সরকারকে। অনেকে বলতে পারেন এটা তো শেখ হাসিনা শাসনামলের ধ্বংসস্তূপ, মাঝখানে তো 17-18 মাস গেছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যে সরকারের প্রতি এই সরকারেরও, মানে এই দলেরও, ক্ষমতাসীন দলেরও সমর্থন ছিল। তাহলে 17-18 মাসে কী হলো? কার্যত আসলে 17-18 মাসে তেমন কিছু বাংলাদেশে হয়নি। আবার কোনো ক্ষেত্রে একটা নন ফাংশনিং সরকার সেটা ছিল, অনেকেই বলেছেন। তো এখান থেকে ওনারা দুজনই মনে করেন যে এই সরকারকে আসলে সবার সহযোগিতা করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকার সেই দাবি বা সেই আবদার অন্যদের কাছে করতে পারে কি না। নিঃসন্দেহে করতে পারে, কারণ এই সরকার, যেটা দেখা গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনেক বিষয়ে তাদের সঙ্গে ভিন্ন মত দ্বিমত থাকা সত্ত্বেও, এবং শেষ পর্যন্ত এই গণভোট ইস্যুতে, সংবিধান সংস্কার পরিষদের ইস্যুতে, জুলাই চার্টারের ইস্যুতে, নানা বিষয় নিয়ে বিএনপি এবং তার মিত্রদের ভিন্ন মত ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেশের স্বার্থে তারা সবটাই মেনে নিয়েছিলেন বা কম্প্রোমাইজ করবার চেষ্টা করেছেন, ছাড় দেবার চেষ্টা করেছেন দেশের স্বার্থে। এখন ওনারা মনে করেন যে সেই বিবেচনা থেকেই এই সরকারও দাবি করতে পারে অন্তত 1-1.5 বছর 2 বছর অন্যদের সহযোগিতা দেশটাকে পুনর্গঠনের জন্য। আমরা দেখবার জন্য অপেক্ষায় থাকবো যে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো তারা আসলে কি অবস্থান নেন, কতটা দেশের স্বার্থ বিবেচনা করেন, কতটা তাদের নিজেদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ বিবেচনা করেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।